তখন আমার গাটা থরথর করে উঠল। কিন্তু কি করি, বাইরে কুয়োর তলায় গিয়ে জল আনতে ভয় করছিল। দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে সম্পূর্ণ বন্ধ। আর সেই সময় হারকিনটা দপদপিয়ে নিভেও গেল। আমার গা দিয়ে কলকল করে ঘাম বেরোচ্ছে। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। আমার বয়স তখন 20-22। সবে একটা ভারী অসুখ থেকে উঠেছে। ডাক্তার বললেন চেঞ্জে যেতে। একে ওষুধ, তাতে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। তার উপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে। তাই অনেক ভেবে চিনতে কাছে পিঠে দেওঘরেই যাওয়া ঠিক করলাম আমি। ভোরবেলা ট্রেন থেকে নেমে একটা চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম। বাঙালির বাড়ি। পাওয়া মাত্রই টাঙ্গা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে। বাড়িটি অনেক পুরনো, তাহ চারিদিকে বেশি ফাঁকা। টাঙ্গাওয়ালা বাড়ির কাছে টাঙ্গা থামিয়ে বলল, আপনি এখানে প্রথম এসেছেন নাকি বাবু? হ্যাঁ। তাই এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? এ খুব খারাপ জায়গা কিন্তু। বিলাসী টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা ও বুনো জায়গা ছিল এটা। দিনের বেলাতেও গাটা ছমছম করত। বললাম, তা খুবই পারবো। তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে না। টাঙ্গাওয়ালা বলল, আমার একটা সন্ধানে একটা ভালো ঘর ছিল একেবারে মন্দিরের পাশে। যাবেন বাবু সেখানে? আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটা বেশ নির্জন। আমার পক্ষে এই জায়গাটা খুবই ভালো। এই বলে টাঙ্গাওয়ালাকে বিদায় দিলাম। মনে মনে ভাবলাম, কি জানি টাঙ্গাওয়ালার কথা শুনে আরো কোথাও গিয়ে যদি কোনো পান্ডা গুন্ডার হাতে পড়ি, তার চেয়ে বরং এখানেই ভালো। মালপত্র বাড়ির রোয়াকে রেখে দরজায় কড়া নাড়তেই একজন ভদ্র বয়স্ক লোক বেরিয়ে এলেন। কাগজ আয়। আপনার এখানে কোনো ঘর খালি আছে? ওই 1 মাস মতো থাকবো। ভদ্রলোক আমার আপদ মস্তক একবার দেখে নিয়ে বললেন, পুরো বাড়িটাই খালি আছে। আমি ওপরে থাকি, আপনি নিচে থাকেন। 1 মাসের জন্য কিন্তু 10 টাকা ভাড়া দিতে হবে। পারবেন তো? আমি কোনো কথা না বলে 10 টাকাই বের করে দিলাম। বাড়িটা খুবই ছোট। নিচে 2টি ঘর, রান্নাঘর, উপরে একটি ঘর, ছাদ ও বারান্দাও আছে। বাড়ির বাইরে পাতকুয়া, পায়খানা, চারিদিকে গাছপালা, বন। মাঝে মাঝে 2-1টা ঘর বাড়িও চোখে পড়ে। দূরে পাহাড়ের রেখা। যাই হোক, ভদ্রলোক টাকা 10টি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিলেন। আমি তাতেই বিছানা পেতে ফেললাম। তারপর ঘরে তালা দিয়ে দোকান থেকে বাজার করে আনলাম। সঙ্গে স্টোভ ছিল। রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম। বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি, প্যাড়া, চমচমে কিনে ঘরে এলাম। তখন ঠিক সন্ধ্যাও হয়ে গেছে। কার্তিকের শেষ। অল্প অল্প শীতও পড়েছে তখন। ঘরে এসে তালা খুলেই অবাক। দেখলাম ঘরের ভেতরে হারকিনটা কে যেন জেলে রেখে গেছে। পিঠোকে দড়ি দিয়ে তাতেই আমার জামা কাপড় সব গুছিয়ে রেখেছে। আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো। কেননা চাবি রইল আমার কাছে, অথচ ঘরের কাজ করলো কে? বাড়ির মালিকের নাম গজেন বাবু। আমি তাকে ডাকলাম। 2-3 বার ডেকে তখনও কোনো সাড়া পেলাম না। তখন টর্চ জেলে উপরে উঠেই দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নিচে নেমে আসছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, গজেন বাবু আছেন? মহিলা আমার দিকে একবার তাকিয়ে কিছু না বলেই নেমে গেলেন। মনে মনে খুব রাগ হলো আমার। আচ্ছা অভদ্র তো। মেজাজটা আমার খিঁচড়ে গেল। কেননা এই ঘরে কোনো দরজাও নেই। তখন নিশ্চয়ই তাহলে ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এটি অবশ্য আমার উপকারী হয়েছে, তবু এই জিনিস আমি কখনো মানতে পারবো না।
আমি সে রাতে 2-4টে পরোটা তৈরি করে প্যাঁড়া চমচম দিয়ে খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম। ঘুম যখন ভাঙলো তখন প্রায় সকাল হয়েছে। ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে কুয়োর তলায় দাঁতন করতে দেখলাম। আমিও তাড়াতাড়ি দাঁতন মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম। গজেনবাবু একগাল হেসে বললেন, কি ভায়া, রাতে ঘুম হয়েছিল তো? আমি হেসে বললাম, আগে হ্যাঁ। তারপর আমি গতকালে কথাটা বললাম। শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, টাকা কড়ি সবসময় নিজের কাছে রাখবেন। সন্ধ্যের পর জানলা দরজা বন্ধ করে দেবেন। কেউ কড়া নাড়লে দরজা খুলবে না। এসব জায়গা খুব একটা ভালো জায়গা নয়। তাছাড়া রাতে আমি এখানে থাকি না। উধারে আমার একটা বাড়ি আছে, আমি সেখানেই থাকি। তা না হয় হলো, কিন্তু আমার ঘরে আলোটা জ্বাললো কে? আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। তিনি তো কতদিন আগে গত হয়েছেন। তাহলে ওই মহিলাকে? গজেনবাবু হেসে বললেন, আপনি ভুল দেখেছেন। এখানে কোনো মহিলা থাকে না। এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট হ্যাট করে তাড়া দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু। এরপর সারাদিন যতবারই গজেনবাবুর সঙ্গে দেখা হলো ঠিক ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম, বেলাবেলি মানে সন্ধ্যার আগেই যখন বাড়ি ফিরবো এসে দেখব এভাবে কে আমার ঘরে ঢোকে। আমি ঠিক তাই করলাম। সন্ধ্যের আগে ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যেটা যেই উত্তীর্ণ হলো অমনি দেখলাম আলো জ্বলে উঠল ঘরের ভেতরে। ভয়ে কাঁটা দিয়ে উঠল গাটা। চারিদিকে নিস্তব্ধ নিঝুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়ে তাড়া করলেই যা দেখলাম তাতেই সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেখলাম আমার এঁটো বাসনপত্র কে যেন মেজে ঝকঝক করে রেখেছে। এলোমেলো বিছানা পরিপাটি করে, আর মায় আমার রাতের খাবারটি তৈরি করে রেখে গেছে। এসব দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। এ কোথায় এসে উঠেছি আমি? কাউকে যে ডাকবো, ভয়ে গলা দিয়ে স্বরটাও বের হচ্ছে না আমার। গজেনবাবুও সন্ধ্যার পর এখানে থাকে না। কেন যে থাকে না তা ঠিক বুঝে উঠতে পারলাম না। শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটাকে। তবে কি? হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারিদিকে ঘন অন্ধকারে ঢাকা। এত রাত, কোথায় বা যাব? বসে বসে মনস্থির করে ফেললাম আজকে রাত্রিটা যেমন করেই হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই ব্যাগপত্র নিয়ে পালাবো। কিন্তু সারাটা রাত যে এখানে কি করে কাটবো সেটা আর ভেবে পেলাম না। চমচমগুলো খেয়ে নিলাম। যে রান্না তৈরি করা ছিল তাতে আমি হাত দিলাম না। এবার জল খেতে হবে, কিন্তু কলসিটা ঠিক খুঁজে পাচ্ছি না। দেখলাম কলসি একটু জল নেই। তখন আমার গাটা থরথর করে উঠল। কিন্তু কি করি? বাইরে কুয়োর তলায় গিয়ে জল আনতে ভয় করছিল, আর তেষ্টায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তবু জল আনতে আমাকে যেতেই হবে। যেতে গিয়ে আমি বাধা পেলাম। দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে সম্পূর্ণ বন্ধ, আর সেই সময় হারকিনটা দপদপিয়ে নিভেও গেল। আমার গা দিয়ে কলকল করে ঘাম বেরোচ্ছে। ভয়ে ভয়ে আমি জোরেই কাঁপা কাঁপা গলায় বললাম, কে তুমি? তুমি কে? কে আমাকে এভাবে ভয় দেখাচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া তুমি আমার অনেক কাজ এমনি করে দিয়েছো। তবে কেন এমন করছো আমার সঙ্গে? আমায় তুমি রক্ষা করো। হঠাৎ বাইরে কুয়োর তলায় ঢেপ করে একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসছে। অনেকেই কুয়ো থেকে দিনের বেলায় জল নিয়ে যেতে দেখেছি, কিন্তু রাতে কেউ আসে কিনা তা জানি না। কি করেই বা জানবো? সবে তো একটা দিন এসছি।
তাড়াতাড়ি জানলা খুলে কুয়োর দিকে তাকালাম। দেখলাম কুয়োর পাড়ে একটা হারিকেন চলছে, আর তারপরেই যা দেখলাম সে এক বীভৎস ব্যাপার। কুয়োর তলায় ভাঙা পায়খানার ধারে বড় একটা নিম গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলেই চলেছেন। কি ভয়ঙ্কর এই দৃশ্য! জিভটা এক হাত যেন আমার বেরিয়ে এসছে। মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক। গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন। আমি আস্তে আস্তে উঠে বসলাম। তারপর সবকিছু খুলে বলল আমাকে। আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে। আমি তখনই মালপত্র গুছিয়ে নিয়ে স্টেশনে চলে গেলাম। আবার থাকি এখানে। লোকমুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনি আর কেউ ছিল না, উনি ছিলেন গজেনবাবুর স্ত্রী। তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্রমহিলায় গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। সমাপ্ত। নমস্কার, আমি অর্ণব। আজকে যে গল্পটা শুনলেন সেটা হয়তো অনেকের বাড়ির গল্প, অনেকের পুরুষ এবং মহিলার গল্প, অনেক দাম্পত্য জীবনের গল্প। আরও বিভিন্ন রকম এইরকম নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং গল্পটা কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি তো সাবস্ক্রাইব করতে হবে। চলো আবার দ্বিতীয় গল্পের সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।